পদ্মা নদী, যা বাংলাদেশ ও বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণ। ধারণা করা হয় বাংলাদেশে ছোট বড় মিলিয়ে ৭০০-টির অধিক নদী রয়েছে। আর পদ্মা হলো বাংলাদেশের দীর্ঘতম নদী। ভারতের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সরাসরি বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। পদ্মা নদী বাংলাদেশের প্রাণের প্রতীক। তার বিশাল জলরাশি, উত্তাল ঢেউ আর বিস্তীর্ণ চর বাংলার প্রকৃতিকে দিয়েছে অনন্য সৌন্দর্য। এই নদী শুধু পানি বহন করে না, বহন করে মানুষের জীবন, জীবিকা, আশা আর বাংলার ইতিহাস। পদ্মা নদীর তীরে গড়ে উঠেছে অসংখ্য জনপদ। কৃষকের মাঠ যেমন পেয়েছে উর্বরতা, ঠিক তেমনি জেলেদের জালে ধরা পড়ছে বহু বহু প্রজাতির মাছ। এই নদী কখনো শান্ত মায়ের মতো বুকে টেনে নেয়, আবার কখনো উচ্ছ্বাসে ভেঙে দেয় তীরের সীমা। পদ্মার জলে সূর্যাস্ত যেন আগুনে লেখা এক কবিতা, আর ভোরের কুয়াশায় হয়ে ওঠে স্বপ্নময় রহস্য। আর এই নদীর তীর ঘিরেই গড়ে উঠেছে শত শত নদীবন্দর। তেমনি পাবনা জেলার সুজানগর উপজেলায় নাজিরগঞ্জ ইউনিয়নে এই পদ্মার তীরেই গড়ে উঠেছে নাজিরগঞ্জ নদীবন্দর, যা বাংলাদেশের ৪৩তম নদীবন্দর। যা বাংলাদেশের উত্তরবঙ্গের জেলা পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ এবং দক্ষিণবঙ্গের জেলা রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, বরিশাল সহ ইত্যাদি জেলার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে। আজকে আমি এই নাজিরগঞ্জ নদীবন্দর আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে শুক্রবার, আমরা আজকে যাচ্ছি হচ্ছে নাজিরগঞ্জ নদীবন্দরে ঘুরতে। প্রচুর গরম। আমি এই মুহূর্তে আছি হচ্ছে এই নাজিরগঞ্জ বাজারে। এখান থেকে আমরা একটু সামনের দিকে যাব, চারপাশে সবজির দোকান। তো আমরা এখন নাজিরগঞ্জ নদীবন্দরের উদ্দেশ্যে যাব। এই বাজার থেকে, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকে আপনার সর্বোচ্চ 10 টাকা ভাড়া নেবে ভ্যানে। এখান থেকে ভ্যানে যেতে হবে, আপনাকে 10 টাকা ভাড়া নেবে। একদম আমার পিছনেই, মানে আমার সামনে যেটা পিছনে, এটা হচ্ছে মূল বাস স্ট্যান্ড বা মূল মোড়। এখান থেকে আপনাকে সোজা দক্ষিণ দিকে যেতে হবে। আজকে শুক্রবার যেহেতু অনেক মোটামুটি ট্রাফিক থাকে এখানে, বাট আজকে ফাঁকা। একদম আমার পিছনেই ব্যানার দেওয়া। আপনারা যদি এখানে আসেন দেখতে পারবেন পিছনেই নাজিরগঞ্জে কোন দিকে যেতে হবে আপনাকে, সোজা এইদিকে। এখান থেকে 10 টাকা ভ্যান ভাড়া দিয়ে আপনাকে নাজিরগঞ্জ নদীবন্দর বা ফেরিঘাট, সেখানে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। তো আমরা একদম অলমোস্ট ফেরিঘাটের কাছেই চলে আসছি, আর 1 মিনিট হয়তো যেতে লাগবে। আর আশেপাশের ভিউটা দেখেন, অসাধারণ, খুবই চমৎকার পরিবেশ এখানে। আর সামনে একদম নদী, সেই নদীতে গিয়ে আমি আপনাদেরকে পুরো ভিউ আজকের দেখানোর চেষ্টা করব। তো ফাইনালি আমরা চলে আসলাম বাংলাদেশের সেই পাবনা জেলার খুবই গুরুত্বপূর্ণ নদীবন্দর, নাজিরগঞ্জ নদীবন্দর। সম্ভবত আমি যদি ভুল না করি তাহলে এটা হয়তো বাংলাদেশের 43তম নদীবন্দর, আমি যদি ভুল না করি। তো এটা হচ্ছে ফেরিঘাট। আমার এখান দিয়েই মালবাহী ট্রাকগুলা অপেক্ষা করতেছে, যখন ফেরি আসবে তারা ওই পারে যাবে। আর এই ফেরিঘাটটা হচ্ছে বাংলাদেশের পাবনা জেলার নাজিরগঞ্জ ইউনিয়নে। এবং ওপারে যেটা ফেরিঘাট আছে সেটা হচ্ছে চৌকুড়া ফেরিঘাট বলে, যেটা রাজবাড়ী জেলায়। তো এই ফেরিঘাট দিয়ে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে এখান দিয়েই। পাবনা জেলা থেকে রাজবাড়ী জেলা, যেটা অসংখ্য মানুষ এখান থেকে যাতায়াত করে। এটা হচ্ছে মূলত প্রধান মাধ্যম, এই উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে নদীবন্দর কাজ করে। তো দেখেন অনেক দোকান, রেস্টুরেন্ট খুলে রাখছে এখানে, কিন্তু আগে এরকম ছিল না। বাট হয়তো রিসেন্টলি, যেটা 2025 সালে যখন এই নদীবন্দরটা সরকার অনুমোদন করে, তারপর থেকে এখানে মোটামুটি বাজারের সিস্টেম খুব উন্নত হয়ে গেছে। একদম আমার পিছনে দেখতে পাচ্ছেন ফেরিঘাট, আর এটা হচ্ছে নামার রাস্তা। তো আমরা এখন নদীর কাছে যাব, যেহেতু আসছি। এই সেই পদ্মা নদী, যে পদ্মা নদী বাংলাদেশের সর্ববৃহৎ। আমরা ফাইনালি চলে আসছি সেই নাজিরগঞ্জ ফেরিঘাটে। আর আমার পিছনে সেই বাংলাদেশের
দীর্ঘতম নদী পদ্মা নদী, যার উৎপত্তিস্থল ভারতের হিমালয় পর্বতমালা থেকে। আমরা এখন সেই ফেরি যেখানে আসে ভিড়ে পাশে দাঁড়িয়ে আছি সেটার উপরে। আর এখানে বড় বড় লঞ্চের মতো সিস্টেম, এগুলোর নাম কি জানি না। আর এখানেই দেখেন কি সুন্দর চমৎকার দৃশ্য, ছোট ভাইরা মাছ মারতেছে। ভাই মাছ কি ধরে এখানে? তো আমরা সেই ভাঙা লঞ্চটার মধ্যে দিয়ে, এপাশে একটা ফেরি ছিল, যে ফেরিটা দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে। তো আমরা সেই ফেরিতে যাওয়ার চেষ্টা করতেছি, যেহেতু ওটা নষ্ট। আর এই নাজিরগঞ্জ নদী বন্দরে মূলত দুইটা ফেরি যাতায়াত করে। একটা যখন এপারে একটা থাকে, মানে এখান থেকে যখন যে ফেরিটা ছাড়ে তখন ওই পারে যায়, মানে অর্থাৎ রাজবাড়ী জেলার যে ফেরিঘাটটা রয়েছে জৌকুড়া, সেখানে যায়। আবার ওখান থেকে একটা ছেড়ে আসে। মোটামুটি হচ্ছে মোট কথা দুইটা ফেরি এখানে চলাচল করে প্রতিদিন দুইবার চলাচল করে, সকালে এবং বিকালে। তো যারা এই নদীপথ দিয়ে যাতায়াত করতে চান, পাবনা থেকে মূলত রাজবাড়ী এই দুই জেলার মধ্যে যাতায়াত করতে চান, তাদের সকাল 11টা এবং হয়তো বিকাল 5টার সময় এখান থেকে ফেরি ছাড়ে। এরকম টাইম মেনটেন্স করে আপনাকে আসতে হবে। আর আমার পিছনে দেখেন, এই সেই পদ্মা নদী, সেই বহুল আলোচিত সর্বনাশা পদ্মা নদী। আর এখানে আসলেই খুব মনোমুগ্ধকর একটা বাতাস, ঠান্ডা বাতাস, একদম মৃদু বাতাস আপনারা সবসময় অনুভব করবেন, কারণ নদীর পাড়ে এরকম বাতাস থাকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে ট্রলার। যারা ট্রলারে যাতায়াত করতে চান, এপাশে ট্রলার আছে এবং ওপাশে স্পিডবোটের কাউন্টার আছে। এখানে মোটামুটি সব সিস্টেমে আছে। যে তো আমরা নদীর পাড় দিয়ে এখন হেঁটে সামনের দিকে যাচ্ছি। সামনে যেহেতু অনেক নৌকা দেখতে পাচ্ছিলাম, স্থানীয় যারা জেলে, যারা হচ্ছে মাছ মারে এখানে, তারা এরকম নৌকা ব্যবহার করে। দেখেন নদী ভাঙনের তীব্রতায় এগুলা একদম যে জায়গায় বসানো হয়েছিল সে জায়গা কিন্তু নেই, কারণ এখন পানি অত্যাধিক কম, পানি একদম নেমে গেছে। বাট যখন এখানে জোয়ার আসে বা বর্ষার সিজন যখন আসে, তখন এত পরিমাণ পানি হয়, আমার উপরে যে জায়গা দেখতে পারতেছেন বিল্ডিং, প্রায় ওই পর্যন্ত পানি উঠে যায়। তো আমরা এখন একটু নদীতে নামার চেষ্টা করব। দেখেন পানি কতটা পরিষ্কার, খুবই চমৎকার। আর নদী ভাঙনে সাইড দিয়ে ভেঙে গেছে একদম নদী। আর এগুলা যেখানে বসানো হয়েছিল ভাঙনের জন্য নদীতে নেমে আসছে। আর এই পদ্মা নদী যে এত পরিমাণ ভয়ঙ্কর, সেটা হচ্ছে আপনারা বর্ষা মৌসুমে আসলেই ঠিক পাবেন। এত পরিমাণ স্রোত থাকে এখানে যে আসলে বলে বোঝানোর মতো না। কিন্তু এখন নদী একদম শান্ত, এখন আর নদীর কোনো একদম নিস্তব্ধ হয়ে আছে এমনটা মনে হচ্ছে। তো আমরা সামনের দিকে যাব। পিছনে খুব সুন্দর পরিবেশ, দেখেন সূর্য ডুবছে, আর এখানে জেলেদের নৌকা সারি সারি দাঁড়া করানো। তো ফেরিঘাটে এখানে আসলাম। আর আজকে ফেরিও যেহেতু নেই, ফেরি মনে হয় হচ্ছে বিকেলে সন্ধ্যার আগে ছাড়ে। তো আমরা আর এখানে এই নাজিরগঞ্জ ইউনিয়নের মধ্যেই আরেকটা সুন্দর হচ্ছে ঘোরার জায়গা আছে, যেটা হচ্ছে নাজিরগঞ্জ থেকে সাতবাড়িয়া রোডে, মোটামুটি রায়পুর বলে জায়গাটাকে। তো আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। ওখানে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, ওখানে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর এখানে আসলে এই যে দেখেন অনেকগুলো দোকান রয়েছে ফাস্টফুডের দোকান। এখানে মোগলাই আছে, মোগলাই। তো আমরা একটু ভেতরে যাবো। তো আমরা হচ্ছে এখানে এই দোকানের হালিমটা নাকি খুব ভালো, উনি বললো, এখানে রিকমেন্ড করলো যে এখানে হালিমটা সুন্দর। মায়ের দেওয়া হোটেল আমার পিছনে দেখতে পাচ্ছেন, হালিম এবং আর একটা মোগলাই অর্ডার দিচ্ছি। তো আমরা সেটাই খাবো। তবু আলহামদুলিল্লাহ সুন্দর, মোটামুটি ভালো, মোটামুটি ভালো হবে হয়তো। প্রচুর গরম, আর এত গরম হইলে স্বাদটা বোঝা যায় না ভালোভাবে, তবুও ভালো।
চমৎকার, আপনারা ট্রাই করতে পারেন। খাওয়ার কথা যেহেতু আসলে এই মজুর কথা না বললে নয়, আপনারা সবাই অবগত আছেন যে হচ্ছে ফিলিস্তিনে যে আমাদের মুসলিম ভাইদের উপর ইসরায়েল যে হারে নির্মম অত্যাচার চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে। তো আমরা সবাই অবগত আছি যে আমরা প্রায়ই হচ্ছে ইসরায়েলের প্রোডাক্টগুলো বয়কট করে থাকি। তো আমাদের উচিত বহুল ব্যবহৃত যে সকল প্রোডাক্ট রয়েছে বাংলাদেশে, যেমন কোকাকোলা, স্প্রাইট, মানে প্রচুর পরিমাণে, তো আমাদের উচিত সেগুলোকে বয়কট করা। এবং আমাদের দেশীয় যে সকল প্রোডাক্ট রয়েছে যেমন মোজো, কোকাকোলার পরিবর্তে মোজো, তো আমরা এগুলা মানে বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি এবং আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে পারি। আমরা সেখানে চলে আসছি রায়পুরে। আমরা এখন যেখান দিয়ে হাঁটতেছি এটা কিন্তু পুরোটাই একদম নদীর মাঝখান বলা যায়, একদম চর পড়ে আছে পিছন দিয়ে, পুরোটাই একসময় নদী ছিল। আর আমাদের পিছনে হচ্ছে সেই নদীর পাড়। আর এই নদীর, পদ্মা নদীর কথা বলতে গেলে আসলে কি বলবো, এই নদীর ভয়াবহতা যারা এখানে থাকে, যারা এখানে নদীর পাড়ে বসবাস করে এবং এই নদীকে নিয়েই যাদের জীবন, সেই প্রাচীনকাল থেকে এই মানব সভ্যতা কিন্তু এই নদীর সাহায্যেই, মানে নদীর মাধ্যমেই গড়ে ওঠে একটা মানব সভ্যতা। এই নদীর পাশেই মানুষ তাদের বসতি গড়ে তোলে। আর এই নদীটা এখন পানি বলতে কিছুই নেই, চর। আমরা একদম নদীর ওখানেই যাব, চরটা পাড়ি দিয়ে। আর এখানে যারা বসবাস করে তাদের জীবন কিন্তু অনেকটা নদীর সাথে একদম পুরোপুরিভাবে মিশে যায়। কারণ যখন নদীর তীব্র জোয়ার আসে তখন এখানকার ঘর বাড়ি, মানুষের সব কিছু একদম নদীতে ভাসিয়ে নিয়ে যায়। তবুও এই নদীর প্রেম, নদীর ভালোবাসায়, যেহেতু নদীকে নিয়েই জীবন, মানুষ সেই মায়াটা কখনোই ত্যাগ করতে পারে না। তারা পুনরায় ঘর তুলে সেই নদীর পাড়েই এবং সেখানেই বসবাস করে। এই জন্য এই নদীকে বাংলায় সর্বনাশা পদ্মা নদী বলা হয়। পিছনের ভিউটা দেখেন, জাস্ট সানসেট হয়ে হচ্ছে, আকাশে মেঘ, ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর এই যে নদী, আর এই নদীর পাড়ে আসলেই যে একটা মুগ্ধ বাতাস একদম অন্তর প্রশান্ত করে দেয়। একদম এত সুন্দর বাতাস, খুবই চমৎকার। এই গোধূলি বিকেলে দেখেন আমার পিছনে এই নদী, চারিপাশে এত পরিমাণ লোডশেডিং। আর এই লোডশেডিং কিন্তু মানুষকে এই নদীর কাছে আনে, কারণ বিদ্যুৎ এই গরমে একটুও থাকে না। এই জন্য মানুষ নদী দেখতে আসে। দেখেন নদীর স্রোত, একদম সানসেট হচ্ছে পিছনে, জাস্ট মাশাআল্লাহ। এই নদীর কাছে আসলেই নিজের তুচ্ছতা অনুভব করা যায়। এই নদীর বিশালতা, নদীর বিশালতায় নিজের দাম্ভিকতা, অহংকার বলে কিছুই থাকে না। এতটাই চমৎকার এই নদী। দেখেন কি সুন্দর স্রোত, আর পানি কত পরিষ্কার, দেখেন একদমই পরিষ্কার পানি, খুবই চমৎকার। আমরা এই দীর্ঘ চর, এই চর পাড়ি দিয়ে নদীর কাছে আসছি। আর এই পাশেই মাছ মারছে যারা জেলে, তারা এরকম বাঁশ দিয়ে হচ্ছে ঘেরাও করে মাছ ধরে, মাছ ধরে জীবিকা নির্বাহ করে। দেখেন পরিবেশে আসলে আসলে কোথায় যেতে মন চায় না। হাজার হোক কোলাহল পেরিয়ে যখন এই নদীর কাছে আসি, তখন যেরকম একটা প্রশান্তি মনের মধ্যে আসে বলে বোঝানোর মতো না। এই নদীর পাড়ে এসে এত সুন্দর বাতাস যে আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। দেখেন ঢেউ আসছে, কি সুন্দর ছোট ছোট ঢেউ একদম পাড়ে ভিড়ে যাচ্ছে। ঢেউয়ের শব্দ মনকে শান্ত করে। এরকম পরিবেশে আসলে আপনারা মহান আল্লাহর সৃষ্টি উপলব্ধি করতে পারবেন যে আল্লাহ এই নদীকে সৃষ্টি না করলে
মানব সভ্যতা অচিরেই মানে সেই অনেক আগেই বিলুপ্ত হয়ে যেত। আর এই নদীর পাড়ে আসলে আমার একটা কথা, সেই কালজয়ী কথা খুবই মনে পড়ে, যেটা পড়ে আসছিলাম। নদীর এপারের মানুষ ছাড়িয়া নিঃশ্বাস, কহে ওপারে যত সুখ আমার বিশ্বাস। নদীর ওপার থেকে কেহ দীর্ঘশ্বাস ছাড়ে, বলে যত সুখ সবই বুঝি ওই পারে। এই কালজয়ী উক্তিটা শুধু নদীর এপারে আসলে বুঝতে পারবেন। আর পিছনে দেখেন সানসেট হচ্ছে, খুবই চমৎকার দৃশ্য, বলে বোঝানোর মতো না। পিছনে জেলেরা মাছ শিকার করতেছে, আর এই পার দিয়ে হচ্ছে অনেকে যারা ঘুরতে আসছে, যারা এখন ঘুরতে আসে এই সময়টাতে, তারা কিন্তু এই নদীর পাড়ে আসে এবং এখানে যে নৌকাগুলো ভেড়ানো থাকে জেলেদের, তারা জেলেদের নৌকায় বসে সময়টা পার করে। এই সময়টা আসলে এই অনুভূতিটা বলে বোঝানোর মতো না, খুবই চমৎকার। তো আমরা যে নাজিরগঞ্জ ফেরিঘাটে গিয়েছিলাম, সেখান থেকে এই রায়পুর আসতে মোটামুটি 10 থেকে 20 টাকা ভাড়া লাগবে আপনাদের এরকম সুন্দর একটা ভিউ পেতে। তো আপনারা সবাই এখানে ঘুরতে আসবেন, আশা করি ভালো লাগবে। আর অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, তো আমরাও অনেকক্ষণ আসছি। আর আসল কথা কি, এখানে আসলে আসলে কোথায় যেতে মন চায় না। হাজারো কোলাহল পেরিয়ে, ব্যস্ততার জীবন পেরিয়ে যখন এরকম একটা নদীর কাছে আসে মানুষ, বা নদীর কাছে একটু শান্তি খোঁজার জন্য আসে, এই অনুভূতিটা আসলে কখনোই বলে বোঝানোর মতো না। এই নদীর কাছে আসলে কখনোই আপনার কোথাও যেতে মন চাইবে না। দেখতে পারতেছেন একটা দাদা হচ্ছে জাল দিচ্ছে মাছ মারার জন্য। এখানে কি মাছ ধরে, মাছ পাওয়া যায়? কি মাছ? তো এখানে ওনাদের যখন ওনারা জাল পাতে, এখান থেকে যে মাছ হয়, যা মাছ পায়, তারা সেটা দিয়ে নিজেদের রিজিকের চাহিদাটা পূরণ করে। এক কথায় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি। যখন আপনারা ঘুরতে বেরোবেন বা জমিনের বুকে ভ্রমণ করবেন, আল্লাহর সৃষ্টি সম্পর্কে, আল্লাহর যে সৃষ্টির বিশালতা তখনই অনুভব করতে পারবেন। এজন্য সময় পেলেই ঘুরতে বের হয়ে যাবেন। আর এরকম দৃশ্য এতটা সুন্দর, এতটা মনোমুগ্ধকর এই পদ্মা নদীর সৌন্দর্য। তো অলমোস্ট সূর্য ডুবে গেছে, পিছনে সানসেট, সূর্য ডুবে গেছে। আমরা এখন চলে যাব। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে।